আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার অপতৎপরতা চলছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ এবং কালিমালিপ্ত করার বহুমাত্রিক অপতৎপরতা চলছে। এর বিরুদ্ধে ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, নতুন এ সরকারকে ব্যর্থ করার বহুমুখী তৎপরতা চলছে। এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। এবারে জানাবো সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে মিছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় সেনাবাহিনীর এক সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে মিছিল করবার পাশাপাশি সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানাবো দুষ্কৃতকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দিন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দুষ্কৃতকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিন। আমাদের সতর্ক থাকতে হবে। অনেক দুষ্কৃতকারী বিএনপির নাম ভাঙিয়ে পাড়া মহল্লায় বাসাবাড়ি কলকারখানা ভাঙচুর করছে, নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। গণতন্ত্রের এই অর্জনকে নষ্ট করার জন্য নানা ধরনের অশুভ পায়তারা করছে। বিভিন্ন মসজিদ মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। এই অপতৎপরতাকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিতে হবে। এদিকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের অনেক যোগ্য লোক আছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হবে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে। এবারে থাকছে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের বিচার বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন। শনিবার রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়াকে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান। ইরানের তৈরি ফাতে 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেতে উদ্গ্রীব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েক ডজন সামরিক সদস্য ইরানে প্রশিক্ষণ নিচ্ছেন। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগিরই এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ইরান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার অপতৎপরতা চলছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ এবং কালিমালিপ্ত করার বহুমাত্রিক অপতৎপরতা চলছে। এর বিরুদ্ধে ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, নতুন এই সরকারকে ব্যর্থ করার বহুমুখী তৎপরতা চলছে। এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তিনি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সরকার গণজাগরণ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করবে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাইফুল হক বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে দুর্বৃত্তরা যে নৈরাজ্য, লুটপাট এবং দখলদারিত্ব শুরু করেছে, অবিলম্বে তা রোধ করতে প্রয়োজনীয় প্রশাসনিক এবং রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবার শুরুতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজারো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। শহীদদের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে মিছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় সেনাবাহিনীর এক সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে মিছিল করার পাশাপাশি সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার বিকেল 4টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরের বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিশাল বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে গোপালগঞ্জ সদর উপজেলার কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজারো মানুষ অংশগ্রহণ করে। বিকাল ৩টার পর থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে গোপীনাথপুর শরীফপাড়ায় ঢাকা খুলনা মহাসড়কে একত্রিত হয়।
পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকে। এতে মহাসড়কের দুপাশের অনেক গাড়ি আটকা পড়ে যায়। খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে তাদের দেখে ভুয়া ভুয়া স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারপিট শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ছড়াগুলি ছোড়ে। এরপর সংঘর্ষ হলে বিক্ষোভকারীদের মধ্যে এক শিশুসহ 2 জন এবং 5 সেনা সদস্য আহত হন। পরে সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়ি গিয়ে আশ্রয় নেয়। এ সময় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। দুষ্কৃতকারীদের সেনাবাহিনীর কাছে তুলে দিন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দুষ্কৃতকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিন। আমাদের সতর্ক থাকতে হবে। অনেক দুষ্কৃতকারী বিএনপির নাম ভাঙিয়ে পাড়া মহল্লায় বাসাবাড়ি কলকারখানা ভাঙচুর করছে, নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে, গণতন্ত্রের অর্জনকে বিনষ্ট করার জন্য নানা তৎপরতা চালাচ্ছে, বিভিন্ন মসজিদ মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে তারা। এই অপতৎপরতাকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর কাছে তুলে দিতে হবে। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধান বিচারপতি সহ দলীয় বিচারপতিদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমাদের আরও কিছু কাজ রয়েছে। বাংলাদেশকে একটি সুষ্ঠু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব সেটা আমাদের করতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারীরা, চক্রান্তকারীরা থেমে নেই। যারা বাকশাল কায়েমকারী গোটা জাতির গলায় ফাঁসির দড়ি পরিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। এখন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের আরও কিছু কাজ করতে হবে। রিজভী বলেন যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই, মুক্ত কণ্ঠে কথা বলার জন্য আমাদের লড়াই, আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আমাদের সার্থক হবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের অনেক যোগ্য লোক আছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হবে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সচিবালয়ে সভার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, আমরা মানুষের আয় এবং ব্যয়ের ভারসাম্য রক্ষা করে বৈষম্য দূর করার উদ্যোগ নেব। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন। শনিবার রাতে তাকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে মোহাম্মদ আশরাফুল ইসলামকে নিয়োগের বিষয়টি জানিয়েছিল আইন মন্ত্রণালয়। এটা নিয়ে আপত্তি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এমনকি মোহাম্মদ আশফাকুল ইসলামের নিয়োগ প্রত্যাখ্যান করে পুনরায় আন্দোলনের ঘোষণা দিয়েছিল তারা। একই সাথে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ করার দাবি জানান তারা। তাদের প্রতিবাদের মুখে আইন মন্ত্রণালয় থেকে দাবি করা হয়, এখনও প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি। রাত 9টার দিকে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়টি গণমাধ্যমকে জানান আইন মন্ত্রণালয়। এর আগে ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ 6 বিচারপতি শনিবার রাতে আইন মন্ত্রণালয়ে তারা পদত্যাগপত্র পাঠান। এরপরই প্রধান বিচারপতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 95 1 অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর করা হবে। প্রধান বিচারপতি ছাড়া অন্য 5 বিচারপতি হলেন এম এনায়েতুর রহিম, আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাহিনুর ইসলাম এবং কাশেফা হোসেন। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী আইন উপদেষ্টা পদত্যাগপত্রগুলো প্রধান উপদেষ্টার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। রাশিয়াকে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান। ইরানের তৈরি ফাতে 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেতে উদ্গ্রীব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েক ডজন সামরিক সদস্য ইরানে প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগিরই এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ইরান। ইরান অতি সত্বর তাদের ফাতে 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মস্কোকে সরবরাহ করতে যাচ্ছে। ইউরোপের 2টি গোয়েন্দা সূত্র সংবাদ মাধ্যম রয়টার্সকে তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার সূত্র জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গত 13 ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে একটি চুক্তি সই করেছে বলে মনে করা হচ্ছে। এর অধীনে এসব অস্ত্র সরবরাহ করা হবে, যা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সূত্র জানিয়েছে, ফাতে 360 ক্ষেপণাস্ত্রের পরিচালনা শিখতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইরানে গেছে। 120 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম 150 কেজির ওয়ারহেড বহন করতে পারে। রুশ সেনাদের প্রশিক্ষণ শেষে এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে। মস্কো নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে।
তবে বহরে ফাতে ৩৬০ যুক্ত হলে ইউক্রেনে হামলা জোরদার করতে পারবে তারা। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, ইরান যদি এ ধরনের হস্তান্তর নিয়ে এগিয়ে যায় তাহলে দ্রুত এবং কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা এবং G7 অংশীদাররা প্রস্তুত। মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সমর্থনের কারণে উত্তেজনা নাটকীয়ভাবে বাড়বে। ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকে মস্কো তেহরানের মধ্যে সম্পর্ক নজিরবিহীনভাবে বাড়ছে। এতে প্রায় উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।